The students of class 12 are welcome to English Study Point. Today we will discuss the remaining part of the play The Proposal. তো তার আগে তোমাদের বলবো আগের পর্বগুলো যদি দেখে না থাকো তো অবশ্যই দেখে নেবে, ওকে? আর সেই সঙ্গে ভিডিওগুলো দেখার পরে তোমাদের কমেন্ট অত্যন্ত ভ্যালুয়েবল, কারণ কমেন্টের উপর ডিপেন্ড করছে মিনস ভিডিও কোয়ালিটি, তারপরে যে টেক্সটগুলো ডিসপ্লে করছি বোর্ডে মানে ভিডিওতে স্ক্রিনে, তো সেগুলোর ব্যাপারে তোমরা ঠিকঠাক বুঝতে পারছো কি না একটু কমেন্ট হলে সুবিধা হয় পরবর্তী ভিডিওকে ডেভেলপ করতে, ওকে? সেই জন্য তোমাদের কমেন্ট অত্যন্ত ভ্যালুয়েবল একটা ভিডিও ক্লাসকে আরও সুন্দর করতে। আশা করি তোমরা ব্যাপারটা খেয়াল রাখবে, ওকে? তো আগের দিন আমরা যেখানে শেষ করেছিলাম সেটা ছিল কি, যে লোমব চুবুকবের বাড়িতে এসে অনেক দ্বিধা দ্বন্দ্বের পর, অনেক কি বলে নার্ভাসনেসের পরে কোনোভাবে প্রস্তাবটা দিতে পারে যে সে তার মেয়ের পানি প্রার্থনা করতে এসছে বিয়ের জন্য। প্রস্তাব দ্য প্রপোজাল সে প্লেস করতে পেরেছিল এবং লোমব অতি উল্লসিত হয়ে তার মেয়েকে খবরটি দেওয়ার জন্য বাড়ির ভিতরে গিয়েছিল। এখানে আমরা শেষ করেছিলাম চুবুকব এই প্রস্তাবে অতি উল্লসিত হয়ে বাড়ির ভিতরে যায় তার মেয়েকে নাতালিয়াকে খবরটি দিতে। তো এখানে শেষ হয়েছিল, আজকে তারপর থেকে শুরু হচ্ছে। তো আমরা দেখলাম চুবুকব এক্সিট করলো সিন থেকে, বাড়ির ভিতরে গেল। এইবার স্টেজে ততক্ষণে অডিয়েন্সের সামনে রয়েছে কে? লোমব। তো লোমব এখন নাতালিয়া ফিরে না আসা পর্যন্ত, বাড়ি থেকে নাতালিয়া না আসা পর্যন্ত লোমব ইজ অ্যালোন অন দ্য স্টেজ, এখন একা। এইবার মাঝখানে লোমব এই একা একা এই পরিস্থিতিতে একটা ডায়ালগ করছে। এটাকে নাটকের পরিভাষায় সলিলকি বলে। কি বলে? সলিলকি বা অ্যাসাইড, বাংলায় বলে স্বগতোক্তি। একা একা কথাগুলো বলছে, অর্থাৎ সে যে কথাগুলো এখন বলবে সেটা খুব ইম্পর্টেন্ট। মানে ও নিজে নিজেকে ভাববে যে প্রস্তাবটা দেওয়া ঠিক হলো কি, আচ্ছা এত তাড়াতাড়ি কি বলে দেওয়াটা ঠিক হয়েছিল, নাকি আরো ভেবে চিন্তে আসতে হতো, আচ্ছা নাকি আজকেই আমি প্রস্তাব যখন মেনে নিয়েছে চুবুকব এত খুশি, তার মেয়ে যদি খুশি হন, তার মেয়ে যদি রাজি হয়ে যায়, তাহলে কি বিয়েটা আজকেই করে দেবো, মানে আজকেই ফাইনাল করে দেবো, নাকি একটু সময় নেবে, এই জাতীয় জিনিস সে ভাববে বসে বসে। তো শোনো কি বলছে। ইটস কোল্ড, খুব ঠান্ডা লাগছে। আই এম ট্রাভেলিং অল ওভার, আমি যেন পুরো কাঁপছি। জাস্ট অ্যাজ ইফ আইড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন মনে হচ্ছে আমার সামনে পরীক্ষা আছে। তো লোমব কাঁপছে, তাকে ঠান্ডা লাগছে, কাঁপছে। কাঁপার কারণ কি? বিয়ের প্রস্তাব, হবু শ্বশুরকে তার মেয়ের জন্য বিয়ের প্রস্তাব ফেলে দিয়েছে, আর তিনি বাড়ির ভিতরে গেছেন, তার মেয়ের কাছে এবার খবরটা পৌঁছে যাবে, আর তার মেয়ে তার সামনে আসবে। তো তার সামনে দাঁড়িয়ে সে এবার ডাইরেক্টলি ফেস টু ফেস তাকে কথা বলতে হবে। এটা একটু ডিফিকাল্ট, তাই না? হয়তো আজকের ডেটে ছেলে মেয়েরা বুঝতে পারবে না, যাদের আগে প্রি ম্যারিটাল রিলেশনশিপ রয়েছে, আগে থেকেই ঠিকঠাক করা রয়েছে, তারা হয়তো মানে এই কথা বলতে, বিয়ের কথা বলতে কাঁপবে না। কিন্তু আমরা দেখেছি ইন প্র্যাকটিস যে ছেলে মেয়েদের যখন বিয়ের প্রস্তাব আসে, বিয়ের জন্য কথাবার্তা চলে এবং বর ও কনের সামনাসামনি মুখোমুখি বসে যখন ওই দেখানোর কোণে দেখানো বা বর দেখানোর কাজটা চলে, তো আমরা দেখি রীতিমতো বর কনে কাঁপে, তাই না? তো এবং জানা প্রশ্নের উত্তর তারা ভুলে যায়, তাই না? এবং কিছু দাদু বা কিছু পুরনো বয়স্ক ভদ্রলোকেরা এসে থাকেন এবং আনকমন কিছু এমন কোয়েশ্চেন করে থাকেন যেগুলো হেয়ালি টাইপের, ফলে বড় বড় শিক্ষিত ছেলে মেয়েরাও পর্যন্ত ওই হেয়ালিতে কাত হয়ে যায়। তো এটা একটা কম্পন সৃষ্টি হয়েছে। চুবুকব বলছে অল ওভার, আই এম ট্রাভেলিং অল ওভার, আমি যেন পুরো কাঁপছি। জাস্ট অ্যাজ ইফ আইড গট অ্যান এক্সামিনেশন বিফোর মি, যেন ঠিক আমার সামনে একটা পরীক্ষা। এটা তো পরীক্ষা তো বটেই, অবশ্যই পরীক্ষা। ইট ইজ আ গ্রেট এক্সামিনেশন, ইট ইজ ম্যাটার অফ লাইফ, দিস ইজ এ ম্যাটার অফ হোল লাইফ, এটা সমগ্র জীবনের ব্যাপার রয়েছে। তো এমন একটা পরীক্ষা, তো ঠিকই বলেছে। যেমন ছাত্রছাত্রীদের সামনে পরীক্ষা থাকলে এক্সামিনেশন ফিয়ার বলে মেডিকেল টার্ম রয়েছে একটি, মানে পরীক্ষা ভীতি। তার ফলে দেখা যাবে এমনিতে জ্বর হয়ে গেছে, আবার পরীক্ষাটা যখন ওভার হয়ে যায়
তো যেই সাবজেক্টে যা ভীতি আছে সেটার আগের দিন তার জ্বর হয়ে যায়, আবার পরীক্ষা হলে গিয়ে যদি কোয়েশ্চেন কমন থাকে, ভালো পরীক্ষা দিলে জ্বর ভালো হয়ে যায়। তো এরকম যেন মনে হচ্ছে আমার সামনে পরীক্ষা। দ্য গ্রেট থিং ইজ আই মাস্ট হ্যাভ মাই মাইন্ড মেড আপ। এইবার যুবক লোমো একা একা যে কথাটা বলছে, সবচেয়ে বড় জিনিস যেটা হলো এখন আমাকে মনটাকে স্থির করতে হবে, আমাকে মাইন্ডটা মেড আপ করে নিতে হবে, আমাকে মনস্থির করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে শক্তভাবে, সংকল্পবদ্ধ হতে হবে। ইফ আই গিভ মাইসেলফ টাইম টু থিঙ্ক, টু হেজিটেট, টু টক আ লট, টু লুক ফর অ্যান আইডিয়াল অর ফর এ রিয়েল লাভ, দেন আই উইল নেভার গেট ম্যারিড। কারণ আমি যদি অনেক বেশি সময় নিই নিজে ভাবনা চিন্তা করা, যদি দ্বিধাবোধ করি, যদি আরো অনেক বেশি কথা বলতে চাই, লম্বা করতে চাই, মানে একটু সময় নিই মিস্টার চুবুকবের কাছ থেকে যে আমি কদিন ভেবে তারপরে বলবো, 1 মাস কিংবা আর কদিন, আরো বন্ধুদের সঙ্গে একটু কনসাল্ট করব বা কোনো রিলেটিভের সঙ্গে একটু বোঝাপড়া, আমরা বলি না ঠিক আছে আমরা তো আজকে দেখে গেলাম, তো আমরা ভেবে চিনতে বুঝে আপনাকে জানাবো, এমনটাই তো হয়ে থাকে। তো চুবুকব বলছে যদি আমি এইভাবে সময় নিই, কিংবা আমি যদি আইডিয়াল খুঁজে বেড়াই, একটা আদর্শ, মানে বিয়ে করার জন্য যে আইডিয়ালটা জরুরি, দিস ইজ ভেরি নেসেসারি, মানে বিয়ের জন্য এটা অত্যন্ত জরুরি। আইডিয়াল মানে তুমি যেমন আদর্শ, তুমি যেমন সৎ, তেমনি যদি সৎ না পাও, তাহলে সততার সঙ্গে যদি মানে না ম্যাচ করে, তোমার যে আইডিয়াল রয়েছে, তোমার যে আদর্শ রয়েছে, তোমার যে ডিসিপ্লিন রয়েছে, তোমার যে প্রিন্সিপাল রয়েছে, তার সঙ্গে ম্যাচ করে যদি স্পাউস বা লাইফ পার্টনার না হয়, ছেলে হোক বা মেয়ে হোক, তাহলে পরবর্তীতে সংসারে অনেক অশান্তি হবে। তো সেই জন্য চুবুকব, এটা লোমব, বারবার চুবুকব বেরিয়ে যাচ্ছে, লোমব কি ভাবছে যে আইডিয়াল তো খোঁজা দরকার, কিন্তু আমি যদি এখন আইডিয়ালের কথা ভাবি, মানে চুবুকবের মেয়ে নাতালিয়ার মধ্যে আমি যে আইডিয়াল চাই সে আইডিয়াল আছে কিনা ইত্যাদি, তো আমি যদি এগুলো খুঁজি, কিংবা ফর রিয়াল লাভ আমি যদি প্রকৃত ভালোবাসার কথা ভাবতে যাই, তার মানে একটু কোর্টশিপ করতে চাই, মানে একটু বিয়ের আগে একটু প্রেম ভালোবাসা করে একটু তার সঙ্গে মানে অনেক সময় হয় না এনগেজ করে রেখে দিয়ে তারপরে তারা বেশ মেলামেশা করে, ছেলে মেয়ে কথাবার্তা বলে, তারপরে কিছুদিন চলার পরে দেখা যায় 2-4-5 মাস এনগেজমেন্ট করে রেখে দিয়ে দেখা যাচ্ছে যে তাদের একে অপরের মতে মিল হচ্ছে না, তো এনগেজমেন্টকে ব্রেকআপ করে দিই। তো এইভাবে বলছে আমি যদি এইভাবে রিয়াল লাভ খুঁজতে যাই, দেন আই উইল নেভার গেট ম্যারিড, তাহলে তো আমার আর বিয়ে করাই হবে না, আমি কখনো বিয়ে করতে পারবো না। দেখো BRR, ইটস কোল্ড, ওহো আমাকে খুব ঠান্ডা লাগছে, তারপরে এতটা এক্সাইটেড হয়ে গেছে, এতটা নার্ভাস ফিল করছে যে সে যেন কাঁপছে, তাকে যেন ঠান্ডা বোধ হচ্ছে। নাতালিয়া স্টেপানোভনা ইজ অ্যান এক্সেলেন্ট হাউসকিপার, নট ব্যাড লুকিং, ওয়েল এডুকেটেড। ও নিজে ভাবছে। আচ্ছা, এখানে আমার না বলার তো কিছু দেখছি না, কারণ নাতালিয়া স্টেপানোভনা একজন চমৎকার হাউসকিপার, গৃহিণী, মানে বাড়ির কাজ, হাউসকিপিং এর কাজটা খুবই নিপুণতার সঙ্গে করে, ঠিক আছে? মানে হাউসকিপিং এ খুব কম মেয়ে আছে যারা এক্সপার্ট হয়ে থাকে, এক্সেলেন্ট হয়ে থাকে, অনেক বড় ডিগ্রি রয়েছে, লেখাপড়া অনেক করেছে, কিন্তু দেখা যায় যে হাউসকিপিংটা ঠিকঠাক থাকে না। হাউসকিপিংটা একটা হাউস ওয়াইফের জন্য অত্যন্ত ভাইটাল একটা কোয়ালিটি। দিস শুড হ্যাভ possessed by every woman, প্রত্যেকটা মহিলার এই কোয়ালিটিটা থাকা উচিত, ইভেন প্রত্যেকটা হাজব্যান্ডেরও এটা থাকা উচিত, হাউসকিপিং এর কোয়ালিটিটা। কারণ গৃহ অগোছালো থাকলে হবে না, কারণ ও তো বাড়িটাকে ঠিকঠাক রাখবে, তাই না? আর সেই জন্যই তো লোভ এসেছে। তো যদি এই দিকটা না পায় তাহলে তো ঘাটতি হয়ে গেল। তাই ও বলছে না, অ্যাজ এ হাউসকিপার নাতালি ইজ এক্সেলেন্ট, গৃহিণী হিসেবে তো এক্সেলেন্ট, কোনো ব্যাপার না, বাড়িঘর একেবারে হাউসকিপিং এর কাজটা ভালো বোঝেন, নট ব্যাড লুকিং, তাছাড়া দেখতেও তো খারাপ না, মানে নাতালিয়া দেখতেও খারাপ না, তাহলে কি দেখবো, ঠিকই তো আছে, ওয়েল এডুকেটেড, তারপরে কি সুশিক্ষিতাও, ওরে বাবা, তো যেগুলো চাই সবই তো আছে, হাউসকিপিং আছে, দেখতে সুন্দরীও আছে, সুশিক্ষিতাও আছে, তাহলে কি এখন দেখতে হবে আইডিয়াল আছে কিনা, মানে শিক্ষিতা হলে যে আইডিয়াল থাকবে এমনটা নয়। তারপরে রিয়াল লাভ, মানে শিক্ষিতা হলে যে দুজনের বনিবনা হবে, ভালোবাসা থাকবে, এটা নয়।
তো এইগুলো তার ভাবনার বিষয় ছিল, কিন্তু এখন সে ভাবতে পারছে না, বলে আমার এত সময় নিলে আর হবে না জীবনে বিয়ে। তো এই তিনটে কোয়ালিটি নাতালিয়ার মধ্যে একটা তিনটে গুণ পেল বিবেচনা করে লোমভ। নাম্বার 1 এক্সেলেন্ট হাউসকিপার, নাম্বার 2 নট ব্যাড লুকিং, আর নাম্বার 3 হচ্ছে ওয়েল এডুকেটেড। হ্যাঁ, আমাদের মধ্যেও অনেকেই পাত্রী খোঁজার সময় বলে বা একজন সৎ পাত্রী চাই, সৎগুণা, চরিত্রবান, তারপর দেখতে সুন্দরী হতে হবে আর শিক্ষিতা হতে হবে। এইবার দেখা গেল যে মেয়েটি সুন্দরী হলো, শিক্ষিতাও হলো, কিন্তু সৎ চরিত্রা হলো না, সৎ চরিত্র সম্পন্ন, কিন্তু তারপরেও ওটা দেখা যাবে, ওটা পরে ঠিক করে নেওয়া যাবে, সুন্দরী তো আছে। তো এরকম ডায়লগবাজি অনেকেই করে, কিন্তু এইখানে লোমভ কিন্তু কনসিডারেশনে এইগুলোই রেখেছে যে না না, আমি এই তিনটে কোয়ালিটি পাচ্ছি, হোয়াট মোর ডু আই ওয়ান্ট, তাহলে আমি আর কি চাই, আর এর বেশি কি চাই। বাট আই এম গেটিং আ নয়েজ ইন মাই ইয়ার্স ফ্রম এক্সাইটমেন্ট, কিন্তু উত্তেজনায় যেন আমার ভিতর থেকে কানে একটা আওয়াজ আসছে, তার মানে এগুলো ভাবতে ভাবতে এতটা এক্সাইটেড হয়ে গেছে যে হার্টবিট বাড়তে লেগেছে। তো ওর হার্টবিটের আওয়াজ ও নিজের কানে শুনতে পাচ্ছে, বলছে আমি একটা শব্দ পাচ্ছি, উত্তেজনায় যেন আমার কানে একটা আওয়াজ আসছে। একটু জল খেলো, ড্রিঙ্কস, এতটা নার্ভাস হয়েছে জল খেয়ে গলা শুকিয়ে গিয়েছিল, সেটাকে একটু ভেজালো, তারপর বলছে অ্যান্ড ইটস ইম্পসিবল ফর মি নট টু ম্যারি, আর না বিয়ে করাটা আমার জন্য অসম্ভব। এখন নাতালিয়াকে বিয়ে না করাটা আমার জন্য অসম্ভব। কেন অসম্ভব? কতগুলো কারণ সে প্লেস করছে নিজের সামনে। নাম্বার 1, ইন দ্য ফার্স্ট প্লেস, আই অ্যাম অলরেডি 35, আ ক্রিটিক্যাল এজ। ইতিমধ্যে আমার বয়স 35 হয়ে গেছে, আর এটা একটা সংকটপূর্ণ বয়স, অত্যন্ত ক্রিটিক্যাল সিচুয়েশন আমি বিরাজ করছি। 35 মানে ইংল্যান্ডের সমাজে 35টাকে মানে লাস্ট এজ ধরা হয়, বা মানে ইউরোপিয়ান কালচারে 35 ক্রস করে গেছে মানে এক্সপায়ার হয়ে গেল, তার ডেট এক্সপায়ার, মানে নিশ্চয়ই তার প্রবলেম আছে, এটাই ভাববে লোকে। তো বলছে ইতিমধ্যে 35 হয়েই গেছে, সো টু স্পিক, সত্যি কথা বলতে গেলে। নাম্বার 2, ইন দ্য সেকেন্ড প্লেস, আই ওয়ান্ট টু লিড আ কোয়াইট অ্যান্ড রেগুলার লাইফ। তাছাড়া আমার একটা শান্ত এবং নিয়মিত জীবনযাপন করা দরকার, মানে আমার জীবনটা হতে হবে কোয়াইট, শান্ত, রেগুলার, নিয়মিত জীবনযাপন। তার মানে একজন ওয়াইফ ছাড়া লোমভের জীবনটা কেমন হচ্ছে? লোমভের জীবন কোয়াইটনেস ছিল না, তার জীবনে ছিল না রেগুলারিটি। এটা শুধু লোমভ না, কোনো পুরুষের জীবনেই এই কোয়াইটনেস থাকবে না হচ্ছে রেগুলারিটি, যদি না বিয়ে করে। তো বলছে এরকম একটা রেগুলার লাইফ আমার চাই। আই সাফার ফ্রম পালপিটেশনস, আমি পালপিটেশনে ভুগছি। পালপিটেশনস হৃদরোগের মানে দ্রুত যে স্পন্দন হচ্ছে হার্টবিট, এটাতে আমি ভুগছি। তার একটা আগে বলেছি হাইপোকন্ড্রিয়া ডিজিজ ছিল, আমি পালপিটেশনে ভুগছি। I am excitable and always getting awful upset. আমি একটুতেই উত্তেজিত হয়ে পড়ি, আর কি সব সময় ভয়ানকভাবে আমি আপসেট হয়ে যাই, উদাস হয়ে যাই, ছন্নছাড়া হয়ে যাই, একটুতেই হতাশ হয়ে যাই। At this very moment my lips are trembling. ঠিক এই মুহূর্তে আমার ঠোঁট দুটো কাঁপছে। মানুষের ঠোঁট কাঁপে কোন সময়? যখন নার্ভাস হয়ে যায়। তোমরা যেমন কোনো স্কুলে ভর্তি হলে প্রথম দিন, তো প্রথম ক্লাসে স্যার ঢুকেছেন, ভয়ে অনেকেই কাঁপতে লাগে। তো এইটা একটা ভীতি বলে, স্টেজ ফিয়ার। অনেকেই প্রথম দিন বক্তব্য দিতে ডাকা হলো, ফেয়ারওয়েল মিটিং হোক বা কোনো সেমিনারে, তো মঞ্চে গিয়ে কাঁপতে শুরু করেছে, ঠোঁট কাঁপছে, পা কাঁপছে, হাত কাঁপছে ইত্যাদি। বলছে ইতিমধ্যে আমার ঠোঁট দুটো কাঁপছে। তারপর অ্যান্ড দ্যাটস টুইচিং ইন মাই রাইট আইব্রো। খেয়াল রাখবে, আমার রাইট আইব্রোতে, ডান দিকের চোখের ভ্রুতে যেন টুইচিং, একটা কম্পন, মানে খিঁচুনি। এটা সাধারণত ওই ভ্রু কম্পন বলে, ভ্রু কাঁপছে। এটা দুর্বল হলে, শরীর দুর্বল হলে টুইচিং একটা সিমটমস মেডিকেল টার্মে রয়েছে, ডাক্তারদের ভাষায় এটা অসুস্থতার লক্ষণ। তো ইতিমধ্যে আমি টুইচিং ফিল করছি কোথায়? আমার রাইট আইব্রোতে। এগুলো এমসিকিউতে অনেক সময় এসে থাকে যে মিস্টার লোমভ feels
twitching in his right eyebrow, in his left eyebrow, in his cheek, in his forehead, এইভাবে এমসিকিউ গুলো এসে থাকে, এই জন্য খেয়াল রাখবে এটা। বাট দ্য ভেরি ওয়ার্স্ট অফ অল ইজ দ্য ওয়ে আই স্লিপ, কিন্তু সবচেয়ে খারাপ যেটা হচ্ছে আমি যেইভাবে ঘুমাই, আমার ঘুমানোর ধরনটা। অর্থাৎ এগুলো তো ঠিক আছে, মানে এগুলো সমস্যা রয়েছে, পালপিটেশন রয়েছে, তারপরে আমি একটিতে এক্সাইটেড হয়ে যাই, আমি আপসেট হয়ে যাই, এতগুলো সমস্যা আছে। আমার রেগুলার লাইফ চাই, আমি কোয়াইটনেস চাই জীবনে, কিন্তু তারপরেও তার একটা আরো বেশি যেটা ভয়ঙ্কর প্রবলেম সেটা হচ্ছে তার ঘুমানোটা। বলছে আমি যেভাবে ঘুমাই এটা হচ্ছে আরো বাজে। সেটা কি? I no sooner get into bed and begin to go off when suddenly something in my left side gives a pull. আমি যখনই ঘুমাতে যাই, বিছানায় শুতে যাই, তখন হঠাৎই যেন আমার লেফট সাইডে, আমার বাম দিকে একটা পুল, টান দেয়, খিচুনি। অ্যান্ড আই ক্যান ফিল ইট ইন মাই শোল্ডার অ্যান্ড হেড। আর ওই টানটা আমি অনুভব করি আমার কাঁধে, আমার মাথায়। বাম দিকে খিচুনি, এমসিকিউ আসবে, লেফট রাইট, তারপরে ওই যে আরো দুটো এক্সট্রা দিবে, 4টা দিয়ে কি হবে, এমসিকিউ করা হবে। তো এটা খেয়াল রাখবে যে লেফট সাইডে তিনি পুল অনুভব করছিলেন, তারপর সেই পুলটা তিনি ফিল করছেন, সেই টানটা, সেই খিচুনিটা অনুভব করলেন তার কাঁধে, তার মাথায়। তখন তারপরে কি বলছে, আই জাম্প আপ লাইক আ লিউনাটিক, আর আমি পাগলের মতো লাফিয়ে উঠি। মানে শুতে গেছে, আর যেই শুয়েছে তেমনি বাম দিকে টান, ওই টানটা কাঁধে, কাঁধ থেকে মাথায়, তারপর পাগলের মতো লাফিয়ে উঠি। তারপর কি হয়, ওয়াক অ্যাবাউট আ বিট, তারপর একটু হাঁটাহাঁটি করতে লাগি, হাঁটাহাঁটি, অ্যান্ড লাই ডাউন এগেইন, তারপর আবার শুয়ে পড়ি। বাট অ্যাজ সুন অ্যাজ আই বিগিন টু গেট অফ টু স্লিপ দেয়ার ইজ আনাদার পুল, তারপরে আবার যেই না ঘুমোতে যায় আবার আর একটা টান, ওই একই সিস্টেমের টানটা, মানে প্রক্রিয়াটা একই, প্রথমে বাম দিকে, তারপরে শোল্ডার, তারপরে মাথায়। এইবার এইরকমটা তাহলে কতবার হয় তার রাত্রে ঘুমোতে ঘুমোতে? অ্যান্ড দিস মে হ্যাপেন 20 টাইমস। হাউ মেনি টাইমস? 20 টাইমস। আর এমনটা আমার সাথে রাত্রে 20 বার ঘটে। কেন ইমাজিন, একজন মানুষ ঘুমাতে গিয়ে 20 বার চমকে চমকে লাফিয়ে লাফিয়ে উঠবে, তো ঘুমাবে কখন? এই জন্য বলছে আমার জীবনে আমি চাই, আই ওয়ান্ট এ কোয়াইট লাইফ, আই ওয়ান্ট এ রেগুলার লাইফ। এই জন্যই বলেছ, এইটা আমার দরকার। এতটা ভাবার সময় পেয়েছে, মানে নাতালিয়াকে ওর বাবা চুবুকম খবর দেওয়ার পর আসতে এতটা সময় লেগেছে, যতক্ষণে লোমব এতগুলো মনে মনে আওড়ে নিতে পেরেছে। ও মনে মনে বলেছে, কিন্তু আমরা শুনতে পাচ্ছি, মানে স্টেজে তিনি একা বলছেন। এইবার নাতালিয়া স্টেপানোভনা কামস ইন, মানে এন্টার করছে সিনে। এই ফার্স্ট টাইম আমরা দেখছি নাতালিয়াকে, সে প্রবেশ করেছে। নাতালিয়া এসেই বলছে, ওয়াও দেয়ার, ও আচ্ছা ওইখানে, ইটস ইউ। এন্ড পাপা সেড, গো দ্যাটস দ্য মার্চেন্ট কাম ফর হিজ গুডস। আরে তুমি? পাপা তো বললেন যে যা, একজন বণিক এসছে, ব্যবসায়ী, তার পণ্য কিনতে, তার পণ্যের জন্য। গুডস কথাটা ইউজ করেছে, দেখো চুবুকভ নিজের মেয়ের ব্যাপারে কি টার্ম ইউজ করেছে, গুডস। আমরা আগের সিনে, আগের কনভারসেশনে তো দেখেছি যে লোমব একটিবারও বলেনি যে আমি গুডসের জন্য এসেছি, কিন্তু চুবুকভ বাড়িতে গিয়ে নাতালিয়াকে বলেছে যে ব্যবসায়ী, মার্চেন্ট এসছে গুডসের জন্য। হু ইজ দ্য মার্চেন্ট হিয়ার? লোমব ইজ দ্য মার্চেন্ট, অ্যান্ড হু ইজ দ্য গুডস? নাতালিয়া ইজ দ্য গুডস। গুডস মিন মালপত্র। সে প্যানি বণিক এসছে মালপত্রের জন্য। এটাকে যদি আমাদের দেশে স্ল্যাং ল্যাঙ্গুয়েজে বলি, তো যা বণিক এসেছে তার মালের জন্য। নিজের মেয়েকে মাল বলা, এ তো ডার্টি কথাবার্তা হয়ে গেল না? আজকে আমাদের কালচারে, সোসাইটিতে, স্ল্যাংয়ে মেয়েদেরকে মাল বলা হয়। তো এখানে নিজের বাবা হয়ে চুবুকভ মাল শব্দটি ব্যবহার করেছে, বলছে যা ব্যবসায়ী এসছে মালের জন্য। হাউ ডু ইউ ডু আইভান ভ্যাসিলেভিচ? এই আইভান ভ্যাসিলেভিচ, আইভান টার্ম শব্দটি, এই নামটির
প্রোনাউন্সিয়েশন তোমরা কোথাও কোথাও ইভানও দেখতে পাবে, তবে সঠিক প্রোনাউন্সিয়েশন হচ্ছে আইভান। ইভানও প্রচলিত রয়েছে, কিন্তু বেশিরভাগই আইভান উচ্চারণ করে এবং আইভানের প্রেফারেন্স দিয়েছে বেশি। এনিওয়ে, হাউ ডু ইউ ডু আইভান ভ্যাসিলেভিচ? আইভান ভ্যাসিলেভিচ কেমন আছো? তাহলে নাতালিয়া চিনতই তো, তাদের প্রতিবেশী তো চেনেই তো, যে লোমোভ। আইভান ভ্যাসিলেভিচ লোমোভ, তুমি কেমন আছো? লোমোভ বলছে, হাউ ডু ইউ ডু অনার্ড নাতালি স্টেপানোভনা? ও নাতালিয়া স্টেপানোভনা, তুমি কেমন আছো? ওরটা বললো না যে আমি কেমন আছি, ও নিজেই উল্টো প্রশ্ন করলো, তুমি কেমন আছো? নাতালিয়া, ইউ মাস্ট এক্সকিউজ মাই অ্যাপ্রন অ্যান্ড নেগলিজি। এবার নাতালিয়াকে তোর বাবা, মানে ওর কনভারসেশন থেকে এটা পরিষ্কার বুঝতে পারলাম যে নাতালিয়াকে এটা ওর বাবা খুলে বলেনি যে যা আমাদের প্রতিবেশী লোমোভ এসছে তোকে প্রস্তাব দিতে, তোকে বিয়ে করার জন্য প্রস্তাব দিতে এসছে, এরকম খোলামেলা কথা বলেনি। বরং মানে চুবুকভ আনন্দে উত্তেজিত হয়ে মজা করে মেয়ের সঙ্গে জোকস করেছে, হেয়ালি করেছে, আরো দিয়ে ব্যাপারটাকে হিলেরিয়াস করে তুলে ফেলেছে, হাস্যকর করে তুলেছে। ফলে ও কি করেছে, ও বাড়ির ভিতরে যেই রকম ড্রেসে ছিল অ্যাজ ইউজুয়াল সেই ড্রেসে চলে এসেছে। সেই ড্রেসটা ছিল কি? নেগলিজি। নেগলিজি হচ্ছে কাইন্ড অফ লুজ গাউন ওন ইন দ্য হাউস। কাইন্ড অফ লুজ গাউন ওন ইন দ্য হাউস, বাড়ির ভিতরে এক ধরনের খোলামেলা যে গাউন পরে সেইটাকে নেগলিজি বলে। তো ওই নেগলিজি, তার উপর একটা অ্যাপ্রন। অ্যাপ্রনটা কি? বাড়ির ভিতরে কোনো ডোমেস্টিক কাজ করলে, ধরো কিচেনে, কিংবা ওরা তো আবার জমিদার, মানে কি জমিওয়ালার, মানে কৃষি পরিবারের সন্তান। ফলে ওই যারা কৃষি কাজ করে, বাড়িতে ফসল ঝাড়াই মাড়াই, শস্য দানা কণা ঝাড়াই ইত্যাদির কাজ করলে অ্যাপ্রন পরে, যাতে গাউনটা নোংরা না হয়। তো এইরকম অ্যাপ্রন আর গাউন দুটোতেই সে চলে এসেছে নর্মাল ড্রেসে। দেখে লোমোভের সামনে একটু অপ্রস্তুত হয়ে বলছে, আহা, তুমি আমাকে ক্ষমা করবে আমার এই পোশাককে। উই আর শেলিং পিস ফর ড্রাই। আসলে আমরা শুকোনোর জন্য পিস সেল করছিলাম, ঝাড়াই করছিলাম, অর্থাৎ শুকোতে দেওয়ার জন্য পিসগুলো। পিস এক ধরনের কি শুটি, মটরশুটি টাইপের, এরকম কিছু আমরা সেল করছিলাম, দ্যাট ইজ ঝাড়াই করছিলাম। Why haven't you been here for such a long time? আচ্ছা, তুমি আমাদের বাড়িতে অনেক দিন ধরে কেন আসোনি? Sit down, আর বসো। They sit themselves, তারা দুজনই বসে পড়লো। বসে বসেই নাতালি আবার বলছে, want you have some lunch? একটু লাঞ্চ করবে? লাঞ্চ দিই। তো এই লাঞ্চ থেকে আমরা বুঝতে পারলাম যে টাইমটা ওই আফটারনুন ছিল নিশ্চয়ই, মানে বিফোর ইভিনিং। তাহলে আফটারনুন কিংবা নুন হতে পারে, কারণ লাঞ্চ দেওয়ার কথা বলছে। তো বলছে কি লাঞ্চ দেবো? লোক বলছে নো থ্যাংক ইউ, আই হ্যাভ হ্যাড সাম অলরেডি। না, ইতিমধ্যে আমি লাঞ্চ করে এসেছি। নাতালিয়া তখন বলছে দেন স্মোক হিয়ার দ্য ম্যাচেস। তাহলে একটু স্মোক করে নাও, এই তো দেশলাই। মানে ওদের কালচারে স্মোকের কালচার রয়েছে, তো তাই ওদের গেস্ট বাড়িতে আসলে সম্মানের জন্য কি দেয়? স্মোকিং দেয়। আমাদের দিকে যেমন দেই চা বিস্কুট ইত্যাদি, ওরা সিগারেট দেবে। তাছাড়া তারপরে হয়তো মানে চায়ের জায়গায় ওদের ওয়াইন বা ড্রিঙ্ক হিসেবে মদ দেওয়ার কালচার রয়েছে ইত্যাদি। দিয়ে বললো তাহলে স্মোক করো, এই যে দেশলাই নাও, হিয়ার আর দ্য ম্যাচেস। The weather is splendid now, but yesterday it was so wet that the workmen didn't do anything all day. আজকে তো ওয়েদারটা খুব ভালো আছে, গতকাল আবহাওয়াটা এত খারাপ ছিল যে কাজের লোকেরা জমিতে কাজ করতে পারেনি। মানে ওখানে এই সময় ফসল কাটার সিজন চলছিল, পাকা ফসল জমিতে রয়েছে। তো গতকাল আবহাওয়া খারাপ ছিল, বৃষ্টি হচ্ছিল সারাদিন ধরে, তাই ফসল কাটতে পারিনি। আর সেই জন্য বলছে কি বলছে যে গতকাল তো দিনটা ভালো ছিল, খুব খারাপ ছিল, সারাদিন লোকেরা কাজ করতে পারেনি, আজকের দিনটা ভালো, তার মানে আজকের দিনটা স্প্লেন্ডিড ছিল। হাউ মাচ হ্যাভ ইউ স্ট্যাকড? নাতালিয়া জিজ্ঞেস করছে লোমোভকে, যেহেতু ফার্মার ফ্যামিলি, ও দুটোই ফার্মার ফ্যামিলিতে বিলং করে, তাদের চাষবাস চলছে, কাজ চলছে, মানে তারা জমিদার, জমিতে কাজ করাচ্ছে লোকদের দিয়ে। তাহলে তোমাদের কতগুলো ফসল কাটা হয়েছে? হে মানে হচ্ছে খড়,
স্ট্যাক করা মানে গাদা করা, মানে তোমরা কতগুলো ফসল বা খড় গাদা করেছো, বিচালিও হতে পারে, বিচালি গাদা করেছো, স্ট্যাক করা। Just think, I felt greedy and how the whole field cut, and now I'm not at all pleased about it because I'm afraid my hay may rot. কি বলবো, আমি একটু লোভী হয়ে গেলাম আর সারাটা দিন ধরে গোটা মাঠের ফসল কেটে ফেললাম। ফলে কি হলো, এখন তো আমি দেখছি আমি মোটেও খুশি নই, কারণ আমার ভয় হচ্ছে, আমার আশঙ্কা হচ্ছে যে আমার খড়গুলো সব পচে যাবে। ধান কাটা দেখেছো তো তোমরা, যখন দেখবে ধান কাটা, ধান পেকে আসে, তো ধান যখন কাটে একবেলা ধান কেটে ফেলে দেয়, তারপরে শুকিয়ে যায় যখন, বিকেলবেলা সেটা কি করে বেঁধে নেই, মানে ছোট ছোট আটি করে বেঁধে নিয়ে তারপর ওটাকে গুছিয়ে গাদা করে রেখে দেয় যাতে বৃষ্টি আসলে সমস্যা না হয়। তো এই ক্ষেত্রে কি করা হয়, গোটা জমিটা কাটা হয় না হয় দেখা হয় না, বরং একবেলা কেটে আরেকবেলা গুছিয়ে নেওয়া, গাদা করা, এটা ছিল সিস্টেম। কিন্তু এখানে নাতালিয়া খুব লোভী হয়ে যায়, সে সারাটা মাঠের ফসল কেটে ফেলে, আর বৃষ্টি আসলে তার ফসল ভিজে যায়, তার খড় ভিজে যায়, সেই জন্য সে আশঙ্কা করছে যে আমার পুরো খড়গুলো পচে যাবে। আই ওয়াজ টু হ্যাভ ওয়েটেড আ বিট, আমাকে একটু ওয়েট করতে হতো, বাট হোয়াটস দিস, কিন্তু এ কি, ওয়াই ইউ আর ইন ইভিনিং ড্রেস, তুমি দেখছি ইভিনিং ড্রেসে এসছো, ওই যে ড্রেসে চুবুকাবু আশ্চর্য হয়েছিল, ওই একই কথা তার মেয়েও বলছে তুমি এই পোশাকে কেন, তার মানে এই পোশাকটা আনইউজুয়াল ছিল ওই টাইমে, মানে এই পোশাকটা সাধারণত সচরাচর পরে না, উল্টো পাল্টা সময়ে পরে চলে এসছে, ওই জন্য বলছে তুমি কেন এই পোশাক পরেছো। ওয়েল আই নেভার, বেশ আমি তো তোমাকে কখনো এরকম দেখিনি। আর ইউ গোয়িং টু বল ও হোয়াট, তুমি কি কোনো বল ডান্সে যাচ্ছ নাকি না অন্য কোথাও। বল মিন্স বল ডান্স, বল ডান্স মানে এক ধরনের নাচ, যেই নাচে ওয়েস্টার্ন কালচার এটা খুব প্রচলিত, সমস্ত সম্ভ্রান্ত লোকেরা সন্ধ্যাবেলা কোনো একটা হল ঘরে সমবেত হবে এবং সেখানে কোনো প্রি প্ল্যান থাকবে না, মানে ফিক্সড আগে থেকে থাকবে না, সবাই ওখানে থাকবে এবং উপস্থিত যুবক যুবতীরা যাকে যার পছন্দ হবে তাকে গিয়ে প্রপোজ করবে যে উইল ডান্স মি, তুমি কি আমার সঙ্গে নাচবে। যদি নাচতে চায় তাহলে নাচবে, আর যদি না নাচতে চায় তাহলে কিন্তু খুবই পোলাইটলি রিজেক্ট করতে হবে যে না সরি আমি পারছি না, কিন্তু একেবারে বাজেভাবে রিপ্লাই করতে পারবে না, অসন্তুষ্ট করতে পারবে না। এরকম ডান্সকে বল ডান্স বলা হয়। ওই জন্য তুমি কি কোনো বল ডান্সে যাচ্ছ, দো আই মাস্ট সে ইউ লুক বেটার, যদিও আমি বলবো তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে, চমৎকার। টেল মি হোয়াই ইউ গট আপ লাইক দ্যাট, আচ্ছা আমাকে তুমি বলবে কেন এইভাবে পোশাক পরে এসছো। ওকে, আজকে এ পর্যন্তই থাকছে, আর পরের ভিডিওতে আবার বাকিটা আসবে, অপেক্ষা করতে থাকো। ঠিক আছে তাহলে।